ভাই, আমার অনুষ্ঠানের একটা নিয়ম হচ্ছে আমি নামটা নিজের মুখে শুনতে চাই। আপনার নামটা একটু বলেন প্লিজ। আমি এস.এম. কামরুল হাসান, PPM। আচ্ছা, আপনার জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা চট্টগ্রাম। চট্টগ্রামে, কিন্তু আপনি বর্তমানে দায়িত্ব পালন করছেন? আমি নোয়াখালীতে আছি। নোয়াখালীতে আছেন? দক্ষিণ পাহাড়তলী, চিটাগাংয়ের দক্ষিণ পাহাড়তলী ক্যান্টনমেন্টের পাশেই একটা জায়গা। আমাদের যখন বাড়িটা আমরা করি, মানে ওখানে স্কুল নাই, আশেপাশে কোনো স্কুল নেই। ওটা আপনার কত বছর বয়সের গল্প? এটা হচ্ছে আমার, ধরেন আমি মেট্রিক দিয়েছি 90-তে, 90-এর গল্প বলি আপনাকে। 90 থেকে শুরু করেছি আমি আপনাকে। তখন আমার মা দেখতাম ওই রাতের বেলা আপনার ওই কফি জ্বালিয়ে, কফিবাতি যেটা, তখন তো কারেন্ট ছিল না। হ্যাঁ, ওই এলাকায় কারেন্ট ছিল না। হারিকেন এবং কফিবাতি দিয়ে, আপনি এলাকায় আমাদের এলাকায় খবর নিলে বুঝতে পারবেন, আমরা ওখানে অক্ষর জ্ঞান, যেটা মানুষকে অক্ষর জ্ঞান দেওয়া, এটা আমার পরিবার থেকে শুরু হয়েছে। রাতের বেলা সবাই হারিকেন নিয়ে, বাতি নিয়ে বসতো, গোল করে উঠানে বসতো। আমার মা, আমরা যে যখন সুযোগ পেতাম ওদেরকে আমরা পড়াতাম। আচ্ছা, এই ছিল আমাদের মানে মানুষদেরকে নিয়ে আমাদের কাজ করা শুরু। এটা 90 সালে, মানে তো প্রায় 20 বছর আগের গল্প। হ্যাঁ, এখন ওখানে কারেন্ট গিয়েছে, ওখানে মানুষ এখন 30 বছর। 2টা স্কুল আছে। একটা স্কুল আমরা নিজেরা, আমাদের পরিবার একটা স্কুল চালাই ওখানে। মানে বস্তি উন্নয়ন প্রকল্পের একজন চেয়ারম্যান, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে কিন্তু। আচ্ছা, তো সেখানে সবাই, এলাকার লোকজন সবাই বললো, ঠিক আছে মেজো মিয়া, তো আমার কথা যে মেজো মিয়া তো যেহেতু আছে, আমরা মেজো মিয়াকে সিলেক্ট করতে চাই। আপনাকে ওখানে সবাই মেজো মিয়া নামে রাখতো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, যে আমরা মেজো মিয়াকে ওখানে সিলেক্ট করতে চাই, উনি বস্তি উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান থাকবে। ওকে, ঠিক আছে। আপনি তখন এসএসসি পাস করেছেন? পাস করেছি, এবং আমাকে ওখানে নির্বাচিত করলো। সেই বস্তি নিয়ে কাজ করা শুরু। তারপর 94 সালে ডিগ্রি পাস করলাম। ডিগ্রি পাস করার পরে ভাই আমার মাথায় একটা স্বপ্ন, যে পৃথিবীতে আর কোনো পেশা নাই, আর কোনো পেশা নাই যেটা মানুষের এত কাছে গিয়ে সেবা দিতে পারে, এক্সেপ্ট পুলিশ। এবং এটা মাইন্ডসেটই ছিল এরকম যে আমি মানুষের সেবা করতে চাই, সে কারণে আমি পুলিশ। রাইট, মানুষের সেবা করতে চাই, সেজন্য আমি পুলিশ হব। ওকে, এটা ছিল আমার মূল টার্গেট। তো যাই হোক, 2001 সালে আমার চাকরি হলো। আমি ট্রেনিং করে আসলাম। আমার প্রথম পোস্টিং ছিল মতিঝিল, ঢাকা মতিঝিল। ঢাকা মতিঝিলে ডিএমপিতে, সাউথ জোনে। দেখতাম যে রাস্তার পাশে কিছু লোক খেয়ে না খেয়ে বা কষ্ট করে দেখতাম, মানে শুয়ে আছে বা পড়ে আছে। কেউ এদেরকে হিরোইনসি বলে, কেউ এদেরকে কাছে যায় না। কিন্তু আমি ডিউটি ফাঁকে ফাঁকে এদের কাছে যেতাম, গিয়ে এদের কাছ থেকে এদের সাথে কথা বলতাম। আচ্ছা, হ্যাঁ, কথা বলতাম যে তোমার কী সমস্যা, তোমার কী হয়েছে, তুমি এরকম হয়ে পড়ে আছো কেন। হ্যাঁ, পরে অনেকের জীবনের করুণ কাহিনীও শুনতাম। অনেকে দেখতাম যে আসলে ইচ্ছাকৃতভাবেই পড়ে আছে। আচ্ছা, হ্যাঁ, অনেকে দেখতাম যে আসলেই এডিক্টেড। হ্যাঁ, তো এদেরকে নিয়ে ভাই আমি মোটামুটি মতিঝিলেও বেশ কাজ করেছি। যেমন যারা খেতে পারতো না, যাদের বলতাম এই তুমি খেয়েছো? স্যার খাইনি, চলো খেয়ে আসি। কথা বুঝতে পারছেন? এদিকে নিজে হোটেলে যখন যেতাম, আপনি দেখেন হোটেলে যখন যেতাম মানুষ একটু কেমন যেন করতো, কিন্তু পুলিশের পোশাক থাকলে তো। কিন্তু আমি যখন আমার সাথে বসাতাম তখন আর কেউ কিছু বলতো না। কথা বুঝছেন? এই ক্যাফে জিল আছে, তারপরে এই যে আপনার মতিঝিলে ফকরে ফুলে কিছু হোটেল আছে, এগুলোতে আমি বসে ওদেরকে নিয়ে খাইতাম। তো খেতে গিয়ে আমি যে জিনিসটা বুঝছি ভাইয়া, আপনার হোটেলে যে পরিমাণ তরকারি দেয়, আমি তো নিজেও যেহেতু হোটেলে ব্যাচেলর, আমি হোটেলে খেতাম, হোটেলে যেই তরকারিটুকু দেয় এতে দিয়ে 2জন লোক অনায়াসে খেতে পারে, জাস্ট ভাতটা নিলে হতো। ওকে, এটা আপনি এখন খেয়াল করে দেখবেন, আপনার হোটেলে যখন খান, যেই তরকারি হোটেলে দেয়, এই তরকারি 2জন লোক অনায়াসে ভাত খেতে পারে। শুধু এক্সট্রা ভাত নিতে হবে, এক্সট্রা শুধু ভাতটা নেবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি এখনও চালিয়ে যাচ্ছি, এবং আমি সারা জীবন, আমি একদম যতদিন আমি আমার ফ্যামিলি যেহেতু ঢাকায় থাকি, আমি সেই 2001 সালে যেটা শুরু করেছি এটা আমি আর বন্ধ করিনি। ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট 2001 সালে ভদ্রলোক শুরু করেন, 2001 সালে কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। বান্দরবান পোস্টিং হলো। বান্দরবান গিয়ে আমি দেখলাম যে পাহাড়ি জনপদে ওদের শিক্ষার বা তেমন সুযোগ নাই, বুঝছেন? আমি করতাম কি, ওরা হেডম্যান বলে, হেডম্যান, ওই হেডম্যানের সাথে কথা বলতাম, গিয়ে আমি বললাম তোমাদেরকে আমি একটু কিছু শিখাতে চাই, একটু লেখাপড়া শিখাতে চাই। তো যেহেতু পাহাড়ি এলাকা, আমার ডিউটির পরে আমি করতাম কি, ওখানে শুয়ালোক একটা জায়গা আছে, ওখানে একটা উপজাতি পাড়া আছে, ওখানে যাইতাম, গিয়ে অনেককে নিয়ে বসতাম। আচ্ছা, বুঝছেন? একদম প্রায় ধরেন তখন কিন্তু আপনার শান্তিবেন টান্তিবেন এই ধরনের প্রচলন ছিল। আমি কিন্তু এগুলোকে ভয় পেতাম না, কারণ ওরা আমাকে পছন্দ করতো। আচ্ছা, কারণ আমি ওদের কাজ করতাম। পছন্দ করতো বলতে পাহাড়ির যারা উপজাতি যারা, তারা আমাকে খুব পছন্দ করতো। আচ্ছা, ওদের মঙ্গলের জন্য কাজ করতো। ওদের মঙ্গলের জন্য আমি গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসতাম, বসে আমি ওদেরকে এই সরিয়া ক আ ক খ পড়ানো শুরু করলাম। এটা আমি অনেক দিন করেছি।
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাইয়া তখন জেএমবির একটা প্রচলন শুরু হলো, জেএমবি 2007-এ। আমি ডিউটি করতেছি, ওখানে চেকপোস্ট ছিল পুলিশের, একটা চেকপোস্ট, রাবনা বাইপাস, টাঙ্গাইল। জি, আমার ডিউটি ছিল, ডিউটি করতেছি। তো একটা বাস চেক করতে, আমরা যখন সবগুলো বাসে আমরা চেক করতাম, শ্যামলী একটা বাস কুষ্টিয়া থেকে আসতেছে। ওই বাস চেক করতে গিয়ে, ওখানে চেক করতে গিয়ে ভাইয়া একটা বাসের ভিতরে আমরা যখন চেক করতে উঠলাম, দেন শ্যুট করলো। বাসের ভিতরে শ্যুট করে দিল? হ্যাঁ, বাসের ভিতরে শ্যুট করেছে। আমার কনস্টেবল আহত হয়েছে, আমি নিজে আহত হয়েছি। এবং ওখান থেকে আমরা প্রচুর অস্ত্র উদ্ধার করলাম ওই বাস থেকে। আচ্ছা, শ্যামলী পরিবহন ছিল? শ্যামলী পরিবহন ছিল। প্রচুর অস্ত্র উদ্ধার করলাম। অস্ত্র উদ্ধার ছিল, ডেটোনেটর ছিল, তারপরে আপনার অনেকগুলো কার্তুজ ছিল। হ্যাঁ, এগুলো আমরা উদ্ধার করি সেখানে। আমি নিজে রেগুলার চেক করতে গিয়ে আপনারা? হ্যাঁ, রেগুলার চেক করতে গিয়ে, জাস্ট ট্রাফিকিং ডিউটি এবং একটা চেকপোস্ট এটি ছিল রামনা বাইপাসে। তো ভাইয়া ওখানে আমি নিজে আহত হলাম। আহত হওয়ার পরে তৎকালীন সরকার আমাদেরকে সাহসিকতার জন্য সর্বোচ্চ মানে আমাদের পুলিশের সেকেন্ড হাইয়েস্ট বলে এটাকে সাহসিকতা। প্রথম হচ্ছে বিপিএম, তারপর হচ্ছে পিপিএম। আমি পিপিএম সাহসিকতা পাই 2000 কত সালে? 2007-এ। তখন আপনার যে ফখরুদ্দিন সাহেব আমাকে পিপিএম পড়িয়ে দেন। আচ্ছা আচ্ছা। আমাদের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ স্যার, জনাব আমাদের তৎকালীন আইজি। আচ্ছা আচ্ছা। স্যার নিজেও ছিলেন তখন, আইজি ছিলেন। ওকে। তো স্যার নিজে থেকে আমাকে পিপিএম পড়িয়ে দেন। ওদেরকে কি ধরা হলো? হ্যাঁ, ধরেছি। ধরে আমরা তোকে জেলে দিয়েছি, আল্লাহর রহমতে বিচারও হয়েছে। আচ্ছা। হ্যাঁ, বিচার হয়েছে। আমাদের ওখানে একজন লোক মারাও গেছে, জয়নাল নামে একজন লোক মারাও গেছে এই গোলাগুলিতে? হ্যাঁ, গোলাগুলি। বাসের ভিতরে আর কেউ ছিল না? আর ছিল তো বোধহয়। হ্যাঁ, যাত্রী ছিল, অনেক যাত্রী ছিল। আল্লাহ অনেককে সবাইকে সেভ করেছে, কারণ সামনে ছিটে ছিল। ও, সামনে ছিটে ছিল। হয়েছে কি, এখানে একটা জিনিস রেখে গেছে ভাইয়া। বলেন প্লিজ। আমি ড্রাইভারের সাথে দাঁড়িয়ে, আমার কনস্টেবল তো চেক করতেছে, আমি ড্রাইভারের সাথে কোন দরজায় দাঁড়িয়ে গল্প করতেছি। কোত্থেকে আসছো, মানে কি করতেছো, হ্যাঁ, মানে কখন ছাড়ছো। হুট করে সামনের সিটের ড্রাইভারের পিছনে যে দুটো ছেলে, এই দুটো ছেলে দেখি যে কেমন কেমন করতেছে, মানে ওরা নার্ভাস বা কোনো একটা কিছু, রাইট, এরকম কিছু। হ্যাঁ, আমি বললাম এই চেক করে শেষ হয়েছে? বললো হ্যাঁ স্যার শেষ হয়েছে। মানে এই দুটো ছেলেকে একটু দেখো তো, এই দুটো ছেলেকে একটু দেখো। এটা আমি বলার দেরি আর শ্যুট করা দেরি। ওহো। দেন ওখানে একজন পাবলিক, জয়নাল, সে আহত হলো, আমার কনস্টেবল আহত হলো, আমি নিজে, আমার পায়ে লাগছিল গুলি। পরে ওদের সাথে আমাদের মোটামুটি ফাইট হলো। আচ্ছা, গাড়িটা টান দেয়নি ওখান থেকে? না না না, গাড়ির ড্রাইভার, আমাদের ড্রাইভার তো সাথে সাথে চাবিটাই ফেলে দিয়েছে। ওরা ড্রাইভারকে বলতেছিল গাড়ি টান, ড্রাইভার বলতেছে সার্জেন্ট সাহেব চাবি নিয়ে ফেলছে, তখন আমি সার্জেন্ট। ও, তো সোশ্যাল মিডিয়া তো সেদিন আসছে, এগুলো তখন আর আসলে প্রচার করা কোনো কিছু ছিল না। কিন্তু তখন আপনি কুমিল্লাতে খবর নিলে বুঝতে পারবেন যে আমি যখন কুমিল্লা থেকে আমার বদলি হয়, কুমিল্লার মানুষ রীতিমতো, মানে সে কি কান্না, বুঝছেন, ওই মানুষগুলো যাদেরকে নিয়ে আমি কাজ করেছি। হ্যাঁ, এখনও আমার অনেকের সাথে আমার যোগাযোগ আছে, অনেকের সাথে মাঝে মাঝে আমাকে ফোন করে, কুমিল্লায় কোনো সমস্যা হলে, স্যার এটা হয়েছে কী করবো, এটা যেসব মেয়েগুলোর বিয়ে দিছি ওদের জামারে এখনও খোঁজখবর নেই। বিয়ে সাথে দিয়ে দিয়েছেন নাকি? ইনশাল্লাহ। অনেক, মানে ভদ্রলোক মেয়ের বিয়ের জন্য চাঁদা তুলতেছে রাস্তায় 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 রাস্তায়। বাস শাসন কাছে একটা বাস স্টেশন আছে, ওখানে গিয়ে চাঁদা তুলতেছে। পরে আমি তাকে ডাকলাম, আমি ওখানে ডিউটি করতেছি, আমার কাছেও আসছে টাকার জন্য। তাই আমি বললাম, কি আপনার মেয়ের বিয়েতে কি সমস্যা? তুলতেছে, বাবা আমার একটা মেয়ের বিয়ে, কিছু হেল্প করেন, সাহায্য করেন। তাই আমি, আপনার মেয়ের বিয়ে, জামাই কী করে? আমার রিক্সা চালায়। তো আপনার কতজন লোক খাওয়াবেন? তো বলছে ওরা 20 জন আসবে বলছে, আর একটা রিক্সা দিতে হবে, ভাড়া রিক্সা চালায়, একটা রিক্সা দিতে হবে। তাই আমি বললাম 20 জন লোক খাবে, রিক্সা দিতে হবে, এই জন্য আপনি এই যে মানুষের কাছ থেকে চাচ্ছেন, কত টাকা উঠছে? বাবা 4,500 টাকা উঠছে। তো আমি ওখানে একজন লোক ছিল টিটু, ওই শ্রমিক নেতা। আমি বললাম, ভাই সারা জীবন তো নেতাগিরি করলেন, শ্রমিক নেতা আপনারা, একটু কিছু হেল্প করেন না, রিক্সাটা আপনারা কিনে দেন, আর 20 জন লোকের খাওয়া খরচ এবং মেয়ের যে কাপড় চোপড় যা লাগে এগুলোর ব্যবস্থা আমি করতেছি। ওকে। এই লোকটাকে আর মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে না, লোকটা একটা চোখ নেয় ভাইয়া, অন্ধ ছিল।
পরে আমার জীবনে আমি এত মজা কোনো বিয়েতে করিনি ভাইয়া। আমরা যখন গেছি বিয়েবাড়ির পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। আহা, কথা বুঝছেন? ওখানে শ্রমিক নেতা যারা ছিল, মানে যে বিয়েতে 20 জন লোক হওয়ার কথা সেখানে মিনিমাম মানুষ 150 থেকে 200 জন আমরা গিয়ে ওখানে মজা করে মেয়েটাকে বিয়ে দিয়ে এসেছি, বাহ বাহ বাহ। সুখে শান্তিতে আছে। তো এরকম কতগুলো বিয়ে দিয়েছেন আপনি উদ্যোগ নিয়ে? এরকম আছে ভাইয়া, মিনিমাম 20-25 তো হবেই, 20-25 জনকে আপনি এরকম হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। এই রাস্তায় ঘুরতে ঘুরতে পরিচয় হয়ে যায়, তারপরে হচ্ছে স্টেপগুলো নেয়। হ্যাঁ, এরকম অনেক। এই নোয়াখালী তো আল্লাহ রহমতে পর্যন্ত 3টা 4টা 5টা হয়েছে নোয়াখালীতে। এই বিয়ে সাথে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওকে। হ্যাঁ। আপনি আমার ওই যে সৌরভ ইমাম ভাই কিছুদিন আগে একজন সাক্ষাৎকার নিয়ে আসছিল, ইটিভি সৌরভ ইমাম, তারও এরকম একটা সোশ্যাল মিডিয়াতে উনি গেছিল। আপনি আমার ইয়েতে আছে, দেখেন আপনি আমার প্রোফাইলে গেলে পাবেন। হ্যাঁ একজন বুড়ো লোক বলতেছে আল্লাহর কাছে যে আমার বাপ আমাকে বলতেছে হ্যাঁ। যে এটা আমার বাপে আমার মেয়ের বিয়ে দিয়ে দিছে। আহা, হ্যাঁ, তো এরকম ভাইয়া এই আনন্দগুলো শেষ নাই। এরা যে কত অল্পতে তৃপ্ত আপনি চিন্তা করতে পারবেন না। আমি আপনাকে কোটি টাকা দিলে, আপনাকে আমি পেট ভরে খাওয়ালে, ইয়ে করলে আমি আপনাকে কত খুশি করতে পারবো না। আমি কিন্তু ভাইয়া একটা জায়গায় খুব ছোট লোক, হোটেল বয় এবং ওই যে বেয়ারারদের কাছে আমি কিন্তু খুব ছোট লোক। কেন জানেন? আমি কোথাও দাওয়াতে গেলে বা কোনো বন্ধু বান্ধবের সাথে যদি কোনো রেস্টুরেন্টে যাই, আমি খাওয়া শেষে কিছু খাবার থেকে যায় না, আমি সবসময় বলি এগুলো প্যাক করে দাও। ওরা তো বোঝে না যে কি হচ্ছে আসলে। কথা বুঝতে পারছেন? আমি সবসময়, আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, আমার বন্ধুবান্ধবের সাথে গেছি, আপনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, বাট খাওয়া শেষে যে খাবারটা রয়ে যায় না, একটু মনে করেন রয়ে গেল, মাংস রয়ে গেল, 4টা ভাত রয়ে গেল, একটু ফ্রাইড রাইস রয়ে গেল, বা একটু বিরিয়ানি ভাত রয়ে গেল, আমি সবসময় বলি ভাই এটা একটু প্যাকেট করে দেন। তো প্যাকেট করে দেওয়ার পরে ওরা আমার মুখের দিকে তাকায় থাকে না, মানে কিছু তো বলতে পারে না পুলিশ মানুষ। না পুলিশ না, তখন তো সিভিলে থাকি। ধরেন সিভিলে থাকেন? আচ্ছা, হ্যাঁ, আপনি দাওয়াত দিচ্ছেন, সিভিলে থাকি। ও আচ্ছা। তখন আমি করি কি, খাবারটা নিয়ে ওই হোটেলের সামনেই প্রথম যাকে পাই, রেস্টুরেন্টটা হোক হোটেল হোক, প্রথম যাকে পাই আমি খাবারটা তাকে দিয়ে দিই। এবং আমার জীবনে হোটেলের সামনে লোক খেতে বসে আছে বা ভিক্ষা করতেছে, আমি হোটেলে একা খেতে ঢুকছি, এমন রেকর্ড আপনি দেখাতে পারবেন না। আমি অবশ্যই তাদেরকে নিয়ে ঢুকি। ওনার আপনার আইডিতে গেলে এই ধরনের ছবি আপনারা অনেক দেখতে পাবেন। আমি 2016 সালে এগুলো দেখে ওনাকে নক দিয়েছিলাম। 2016 সালে উনি আমার টেক্সট দেখেছে মাত্র কয়েকদিন আগে। আচ্ছা, এই মানুষের মধ্যে একটা সারা পড়ে গেল কুমিল্লাতে। এরপরে কারো কোনো বিয়ে শাদী হলেই দেখেন অনেক লোক তো ছিল, অনেক সমাজের অনেক উচ্চবিত্ত লোকেরা আছে। তখন আমি অনেকে বলতাম ভাই এখানে তো অনেক উচ্চবিত্ত লোক আছে, আপনি ওদের কাছে যেতে পারেন। তো আমি তো ভাই সার্জেন্ট মানুষ, কত টাকা বেতন পাই আর কী হেল্প করতে পারি আপনাদেরকে? স্যার আপনি বলে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আসলে দেখা গেছে ভাই হয়েছে কি, বলে দিলে হয়ে যেত। কেন হতো? আমরা সার্জেন্ট, একটা পরিবহনের মালিকের সাথে আমার পরিচয় আছে। তারা তো আর সমাজের ছোটোখাটো লোক না, যার 10টা বাস আছে, যার 5টা বাস আছে বা 2টা বাস আছে। একজন লোককে ফোন করে বলে দিলাম ভাইয়া আসসালামু আলাইকুম, এই ব্যাপারে একটা গরিব মানুষের মেয়ের বিয়ে আপনার কাছে পাঠালাম, একটু দেখেন। উনি দেখার সময় ভালো করে দেখেছে, এখন দেখা গেছে উনি বিয়েটা দিয়ে দিছে। জাস্ট আমার একটা ফোনের কারণে উনি লজ্জায় হলেও দিয়েছে বা নিজের মানবিকতা থেকে হলেও দিয়েছে, বাট বিয়েটা হয়ে গেছে। একজন লোকের অসুস্থ, তার চিকিৎসা দরকার, আমি যতটুকু পেরেছি করেছি। ডাক্তারের কাছে গিয়ে স্যার একটু দেখেন না স্যার। যখন আমি ইউনিফর্ম পরে যেতাম ডাক্তারও সম্মান করতো। ভালো খারাপ পৃথিবীর কোন পেশাতে ভাইয়া খারাপ ভালো নাই, সব পেশাতে আছে, সব পেশাতে আছে। কিন্তু আমরা পুলিশরা পান থেকে চুন খুঁজলে আপনারা আমাদেরকে তুলোধুনো করেন, কিন্তু আমাদের ভালো কাজগুলো আপনারা তো সেইভাবে তুলে ধরেন না। এগ্রিড, আমি আপনার সঙ্গে একেবারেই একমত। কোনো একজন বিখ্যাত মানুষের কথা আছে যে মানুষকে তুমি যদি বাঁধতে চাও তাহলে প্রশংসার বাক্যে বাঁধো, প্রশংসার বাঁধনে বাঁধো। একটা মানুষকে যখন আপনি প্রশংসা করবেন, একটা মানুষকে যখন আপনি তার ভালো কাজের প্রশংসা করবেন, ওই মানুষটা খারাপ কাজ করতে গিয়ে 100 বার চিন্তা করবে, আরে আমার তো একটা মান সম্মান আছে, আরে আমাকে তো লোকজন ভালো জানে, আমি যে কাজটা করব এই কাজটা করলে তো এরকম হয়ে যেতে পারে, আমার মান সম্মানেরটার কী অবস্থাটা হবে। আর প্রশংসার এমন একটা মানে স্বাদ, পৃথিবীতে যত রকমের জিনিস আছে, মানে টাকা পয়সা বাড়ি গাড়ি, তারপরে আপনার হলো যত রকমের খাবার দাবার থেকে শুরু করে, এই প্রশংসার স্বাদ যদি কোনো মানুষ পেয়ে যায় একবার, তাহলে ওই মানুষ প্রশংসা পাওয়ার জন্যই ভালো কাজ করবে। তাহলে দেখেন প্রশংসা, যদিও একথা বলা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, তারপরও দেখেন আপনি মানুষকে আপনি ছোট ছোট কাজের যখন অ্যাপ্রিসিয়েশনগুলো দেন, তখন মানুষ কিন্তু চিন্তা করে, আরে আমি এই কাজের জন্য এতগুলো বাহবা পেলাম, আমি এরপরে আরও ভালো কাজ করব, এর থেকে ভালো কাজ করব। চিটাগাঙে
2012 সালে আমার জীবনে একটা খুব বড় ধরনের বিপদ এসছে। আপনি জানেন কিনা বা শুনেছেন কিনা জানি না, আমার ডান হাতটা কিন্তু পুঙ্গ। ও, এই যে কি হয়েছে এখানে? হ্যাঁ, আমি ডিউটিরত অবস্থায়, মাই গুডনেস, একটু শুনি। হ্যাঁ, ঘটনাটা বলেন। হ্যাঁ, ডিউটিরত অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছিলাম। কি হয়েছিল ঘটনাটা? বাস এসে মেরে দিয়েছিল আমাকে, বাস। আচ্ছা। হ্যাঁ, বাস এসে উল্টো করছিল। 2012 সালের পরে আমি আগের জীবনে কি করেছি ভাইয়া, আমি সব ভুলে গেছি। আমি যখন ভালো হলাম, আল্লাহ আমাকে ভালো, হাতটা ছিঁড়া ছিল। ছেঁড়া মানে? মানে হাতটা শুধু 2-3টা রগ লেগেছিল। ও, আর বাকি হাতটুকু অনেক দূরে ছিল। আমি এখানে ছিলাম, রগগুলো গিটারের তারের মতো টান টান হয়েছিল। তো আল্লাহর অশেষ রহমত, মানুষ, ওই যে মানুষগুলোর জন্য মানুষের দোয়া, আল্লাহর রহমত ছিল, মানুষের দোয়া ছিল, আমার বাবা মার দোয়া ছিল। আমি সেখান থেকে আমার হাতটা বের করে কোনো রকম মেডিকেল কলেজ যাই। আপনি হাত নিজের হাতে ধরে নিয়ে? হ্যাঁ, নিজের হাতটা ধরে নিয়ে মেডিকেল কলেজ যাই। মেডিকেল কলেজে গিয়ে ওখানে ওরা চেষ্টা করে, ওরা হাতটা, রক্তটা বন্ধ করতে পারেনি। হাতটা কেটে ফেলতে বলছিল। তাই আমি বলছি, হাত কেটে আমি বাঁচতে চাই না। যদি হাতটা কেটে ফেলতে হয়, রক্ত যেতে যদি মরেও যায়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু হাতটা কাটা যাবে না। আপনারা পারলে হাতটা চিকিৎসা করান। আমার বড় ভাই যিনি, ওনাকে বললাম যে ভাইয়া, হাতটা তোমরা কাটতে দিও না। আমি যদি হুঁশে এসে দেখি যে আমার হাতটা নাই, আমাকে তো তোমরা অজ্ঞান করতেছো, ওটিতে ঢুকাচ্ছ, কিন্তু আমি যদি হুঁশে এসে দেখি আমার হাত নাই, আমি কিন্তু খুব কষ্ট পাবো। তো যাই হোক, চিটাং মেডিকেল কলেজ ডাক্তাররা অনেক চেষ্টা করলো। ওরা, এটা ছিল কোরবানি ঈদের পরের দিন, 2012 সালের 28 অক্টোবর। কোরবানি ঈদ, আজকে কোরবানি হলো, তো আগামীকাল ভোরের ঘটনা এটা। অর্থাৎ কোরবানি ঈদের পরের দিন চিটাং মেডিকেল কলেজে তেমন ডাক্তার ছিল না। আপনি মানে ডিউটিরত অবস্থায় ঘটনা ঘটেছে? ডিউটিরত অবস্থায়। ওটা ভাই সেখান থেকে 2:30টার সময়, দিনের 2:30টার সময়, 7টায় আমার অ্যাক্সিডেন্ট হয়। দিনে 2:30টায় আমাকে নিয়ে আসলো, মানে রওনা দিল, ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ঢাকায় এনে অনেক হাসপাতাল ঘুরলাম, যেখানে যাই সবাই হাতটা কেটে ফেলতে বলে, কেউ হাতটা রাখতে পারবো এই কথা বলে না। রক্ত তো যাচ্ছেই, এদিক দিয়ে রক্ত দিচ্ছে আর এদিক দিয়ে রক্ত পড়তেছে। হাড়ের রক্ত নাকি বন্ধ করা যায় না, আমি শুনছি এটা, তখন বুঝলাম আর কি। তো ছেলেটাও ছোট আমার, তখন আমার শাশুড়ি বলল যে তোদের ব্যবসা ট্যাবসা আছে, ওরা কেমিক্যাল ব্যবসা করে, চামড়া ব্যবসা করে, যে বেসরকারি কোনো হাসপাতালে নিয়ে চলো। তখন অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেল। ওখানে একজন ডাক্তার, আমার রাতের বাজে তখন ভাইয়া 4:30টার মতো, ডাক্তার এসে আমার চোখের মধ্যে হাত দিল। অ্যাপোলো হাসপাতালে, ঢাকা অ্যাপোলো, হাত দিয়ে, উনি ইন্ডিয়ান একজন ডাক্তার, কী যেন নাম, এই মুহূর্তে নামটা মনে আসতেছে না। চোখে হাত দিয়ে আমার এই আঙ্গুলের মধ্যে কলম, মানে কিছুটা লাগে, বললো এটা কি বলো। আমি বললাম এটা কলম। এই আঙ্গুলের মধ্যে একটা কিছু কিছু, এবং 5টা আঙ্গুলি সে দেখলো যে ঠিক আছে কিনা, আমার নার্ভগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, তাই আমি বললাম হ্যাঁ এটা। উনি বললো আল্লাহ চাই তো হয়তো হাতটা টিকানো যাবে, আপনি এখানে ভর্তি করাই দেন। মানে নার্ভ যেহেতু এখন পর্যন্ত আছে, সেন্স যেহেতু পাচ্ছে। হ্যাঁ, সেখানে ভাইয়া ভর্তি করে দিল। ভর্তি করানোর পরে চিকিৎসা শুরু হলো। এখন তো ভাইয়া অনেক টাকা ব্যাপার স্যাপার। তো যেহেতু আমার ফ্যামিলি খুব একটা ওরকম সাপোর্ট দেওয়ার মতো না, সাপোর্ট দেওয়ার, মোটামুটি সাপোর্ট দিতে পারে। এখানে কামরুল ভাই একটু ইন্টারাপ্ট করছি, এটা তো আসলে যেহেতু আপনি ডিউটিরত অবস্থায় হয়েছিলেন, পুলিশ থেকেই তো আসলে ডিপার্টমেন্টাল একটা সাপোর্ট তো আসার কথা। হ্যাঁ, আচ্ছা, আমার পুলিশ, আমার কমিশনার, তৎকালীন কমিশনার ছিল, এখন যিনি ডিএমপি কমিশনার, ঢাকার কমিশনার, তখন আমার সিএমপির কমিশনার ছিলেন। আচ্ছা, স্যারের সাথে আমার পরিচয় ছিল। স্যার আমার কুমিল্লার এসপিও ছিলেন, আমি যখন কুমিল্লা ছিলাম, স্যার আমার কুমিল্লার এসপি ছিলেন। আচ্ছা। তো স্যারে খুব হেল্প করেছে, পুলিশ থেকে তো প্রচুর হেল্প করেছে। আল্লাহ না করুক হাতটা যদি কাটা যেত, তাহলে সেক্ষেত্রে আপনাকে রিটায়ারমেন্টে চলে যেতে হতো। না, বোধহয় না, রাখতো হয়তো অফিসিয়াল কোনো কাজ, অফিসিয়াল কাজের মধ্যে হয়তো রাখতো, মানে আপনি হয়তো ওই ফিল্ডে গিয়ে ডিউটি করতে পারতেন। পুলিশে ভাইয়া, ওই যে আপনাকে বললাম না, আপনারা বাইরে থেকে যতটুকু আমাদেরকে অমানবিক মনে করেন, আসলে আমরা প্রচুর মানবিক। আমাদের মানে মানবিক পুলিশের সংখ্যাই বেশি, অনেক বেশি। যাদের বললাম না নখের যোগ্যতা আমার নাই, এরকম পুলিশও আছে। আমার এই যে ডিআইজি হাবিব স্যার, বেদে সম্প্রদায়, হিজলে সম্প্রদায় নিয়ে কাজ করে। হ্যাঁ, আপনি দেখেন স্যারের অবস্থান কোথায়।
তাদের এখন এই যে বেদের সম্প্রদায়, হিজলা সম্প্রদায়, তাদের অবস্থানটা কিন্তু এখন অনেক উপরে। অসাধারণ মানুষ, আমি ওনাকে টেলিভিশনে ইন্টারভিউ করেছি, বিলিভ মি হি ইজ এ রিয়েলি গুড ওয়ান, রিয়েলি গুড ওয়ান। তো এরকম বললাম তো, যাদের নখের যোগ্যতা আমার নাই, আপনি তো বললেন যে অনেক আছে এরকম, অনেক। এই যখন আমার হাতটা আমি নিজেই যে নাড়াতে পারি, আঙ্গুলগুলো নড়ে, হাতে একটু শক্তিও আসছে, এরপরে ভাই আমি আমার জীবনটা মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি একদম। আমি আমার ফ্যামিলিকে বলেই দিয়েছি, আপনি আমার ওয়াইফের সাথে ফোন করলে, কথা বললে বুঝতে পারবেন, সেও জানে আমি বলেছি এটা আমার বোনাস লাইফ, এটা শুধু মানুষের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, শুধু মানুষের দোয়ায় আমি বেঁচে গেছি। আমি যেখানে আছি এখানে ভাড়াটা 2 ভাগ, অর্থাৎ সাবলেট পর্যন্ত। জি, আমি সাবলেটে থাকি। ও ঠিক আছে, আমি পুরোটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারি না, একটা বাসায় অর্ধেক করে থাকি। ওই যে মানে 2 রুম আমরা ব্যবহার করি, 4 রুম বাসা, 2 রুম আমরা ব্যবহার করি, 2 রুম আর ওরা ব্যবহার করে, এইভাবে চলছে। তো জীবনটা ভাই আপনি যেভাবে চালাতে চান ওইভাবে চালাতে পারবেন। সানিতি ত্রিপুরা একটা পাহাড়ি মেয়ে, তার একটা বিরল রোগ হলো। বিরল রোগটা কি? তার মাথার মগজ আছে না, উপরের যে হাড্ডিটা, জি, এই হাড্ডিটা পোকায় খেয়ে ফেলেছে। কথা বুঝছেন? মগজ দেখা যায়। আপনি এটা দেখলেন মানে আপনার সাথে পরিচয় হলো কিভাবে? আমার কাছে ছবি আছে, আমি আপনাকে দেখাবো। আমার কাছে ছবি আছে, আমি আপনাকে ছবিটা আপনার ইয়েতে দিব, এখন আমার ইয়েতে আছে। এটা আমি দেখাতে পারবো না নিশ্চয়ই দর্শকদের, কারণ হ্যাঁ ব্লক করে দিবে। না ওইটা না, মানে আমি আপনাকে দেখাবো সেটা বলতেছি। তো আমি এরকম যখন কাজ করতেছি, আমাকে একজন ফোন করে বলল যে স্যার, একজন উপজাতি মেয়ে চিটাগং মেডিকেল কলেজে আছে, সে খুব কষ্ট করতেছে, তার জন্য একটু সহযোগিতা দরকার। আমি বলছি, কেমন সহযোগিতা? তো বললো, স্যার ওরে তো চিকিৎসা খরচ বাবদ অনেক টাকা পয়সা যাচ্ছে, আর ডাক্তাররা, চিটাগং মেডিকেল কলেজের ডাক্তাররা ওইভাবে দেখতেছে না, আচ্ছা, আপনি যদি একটু যেতেন। ওকে। তো আমি বললাম, সমস্যাটা কি? বলছে মগজ দেখা যাচ্ছে। তো মগজ দেখা যায়, এটা কী রোগ এটা তো বুঝতে পারি নাই। পরে আমি ডাক্তারের কাছে আমি গেলাম, চিটাগং মেডিকেল কলেজে গিয়ে আমি দেখলাম ওর মাথার মধ্যে ভাইয়া ওই যে সাদা সাদা এক জাতীয় পোকা, ম্যাগট, মগজের উপরে। তো এটা নিয়ে বিভিন্ন টিভিতেও নিউজ হয়েছে, মেয়েটাকে নিয়ে। সানিতি ত্রিপুরা, ওখানে একজন মাস্টার, পার্বত্য খাগড়াছড়ির একজন মাস্টার, উনি আমাকে ফোন করলেন। ফোন করে বললো যে ভাইয়া একটা ফান্ড দরকার, এই মেয়েটার তো প্রচুর খরচ, এখন কি করব বলেন। পরে চিটাগং মেডিকেল কলেজে গেলাম, যাওয়ার পরে মেয়েটা দেখলাম, দেখার পরে সে বললো, বাবা আমাকে বাঁচান। বাংলা একটুই বলতে পারলো শুধু, বাবা আমাকে বাঁচান। পরে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে তার কিছু এক্স রে দেখালো। এক্স রেটা হচ্ছে মগজ টোটালি উপরের, এই হাড়টুকু এতটুকু টোটালি নাই তার, এই হাড়টা খাই ফেলছে। এটা কি একটা রোগ যেন, হাড়টা খাই ফেলছে, মগজটা আছে, মগজটা বাইরে থেকে দেখা যায়, আহা, একদম এরকম। পুরো ভাইয়া ওকে নিয়ে কাজ করা শুরু করলাম, নিজে যতটুকু পারছি, নিজে যতটুকু সহায় সম্বল আছে। আমার ওয়াইফ এখন ব্যাপারগুলো মেনে নিছে, কারণ সে বুঝতে পারছে যে লোকটা আসলে এমন। কোনো এক সময় পারতো না, সে যেহেতু নিজে টুকটাক ব্যবসা বাণিজ্য করে, হয়তো সে সংসারটা চালাতে পারতেছে বলে আমি হয়তো এইভাবে কাজ করতে পারতেছি। যদি আমার ওয়াইফ এই ব্যবসাটুকু না করতো বা সংসারটা হালটা না ধরতো, তাহলে হয়তো আমার আরও কষ্ট হতো, আমি হয়তো এইভাবে মানুষের জন্য কাজ করতে পারতাম না। আমি আমার আত্মীয় স্বজন যারা আছে, আমি লোন করা শুরু করলাম ভাইয়া, এই মেয়েটার জন্য লোন করে করে যতটুকু পেরেছি আমি সাধ্যমতো চেষ্টা করেছি। চিটাগং ডাক্তাররা বলল, এখানে আর সম্ভব না, আপনাকে ঢাকা ক্যান্সার হাসপাতালে পাঠান। ঢাকা ক্যান্সার হাসপাতালে আসলো। ক্যান্সার হাসপাতালে কিছুদিন থাকার পরে আবার ঢাকা মেডিকেল কলেজ বলল যে মাথায় একটা যদি লাগানো যায়, ওই যে মোটামুটি আর কোনো ইনফেকশন নাই তখন, সে মোটামুটি ভালোর দিকে, আলগা একটা রাবারের খুলি বলে আর কি, এটাকে ওরা ডাক্তার লাগাতে পারবে। ওটা লাগালো, স্কিন গ্রাফটিং করলো।
করার পরে প্রায় মাসখানেক না 15-20 দিন পরে তার এই দিক দিয়ে আরও বড় বড় ফোড়া ওঠা শুরু হইলো, এই সাইড দিয়ে ওঠা শুরু হইলো, এই সাইড দিয়ে ওঠা শুরু হইলো। শেষ পর্যন্ত সে বলল, বাবা আমি বাড়িতে চলে যাব, খাগড়াছড়ি। তার শেষ নিঃশ্বাসে দেখেন মজার ঘটনা হলো, সে যেদিন ঢাকাতেই গেছে তার 3 দিন পরেই সে মারা গেছে। তো তাকে আমরা টিকাইতে পারি নাই। এটা আপনাকে বাবা ডাকতো? হ্যাঁ, এটা আমাকে খুব খুব কষ্ট দিচ্ছে, জিনিসটা অনেক কষ্ট দিচ্ছে আমাকে। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে একদম রিসেন্ট, এই নোয়াখালীতে বছর 2 হয়েছে, মহিলা ওই কুকুরে কামড় দিছে আর কি ওনাকে। তো কুকুরে কামড় দিয়ে দেওয়ার পরে ভাইয়া মানুষ আমার কাছে আসছে, আসার পরে আমি ডাক্তারের কাছে নিলাম, ভ্যাকসিন ট্যাকসিন দেওয়াইলাম, কিন্তু অনেক সময় পার হয়ে গেছে, অনেক লেট করে এসছে আর কি, সময়টা পার হয়ে গেছে। পরে ওর বাড়িতে ওখানে গিয়ে দেখলাম জলাতঙ্ক যে মানুষকে এত কষ্ট দেয়, জলাতঙ্ক যে সত্যি এত কষ্টের একটা রোগ, ওনাকে না দেখলে আমি বুঝতাম না। অনেক কষ্ট করে ওনাকে টিকাইতে পারেনি, উনি মারা গেছে। আমার নিজের একটা ওই কয়েকজন লোক আছে ভাইয়া, যারা প্রতিনিয়ত রাস্তায় কাজ করতে গেলে আপনার স্মৃতি, প্রত্যেকটাই স্মৃতি ভাইয়া, এগুলো আসলে কোনটা থুয়ে কোনটা বলবো আপনাকে, প্রত্যেকটাই দাগ কাটার মতো এগুলো। যেমন চিটং একটা পেশেন্টের কথা আপনাকে বলি, সে রাজমিস্ত্রির কাজ করতো, ছাদ থেকে পড়ছে, 3 তলা থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে তার পায়ে ওই যে ঢুকে গেছিলো, বাঁশের কঞ্চি আছে না, কঞ্চি ঢুকে এবং পাটা কোনো বাঁক হয়ে গেছে। ফয়েজ লেক নাম শুনছেন কিনা? ফয়েজ লেক রেলগেটের পাশে আমাদের ওখানে একটা সার্জেন্টের ডিউটি পড়ে একটা জায়গায়, ওখানে বসে আমি তার এটা খুললাম, খুলে দেখি যে ভাই ভিতরে ওই যে রীতিমতো পোকা, ম্যাগট। কথা বুঝতে পারছেন? ওর পাটায় দিক দিয়ে কেটে ফেলতে হয়েছে শেষ পর্যন্ত ভাই, এই সেট দিয়ে কেটে ফেলছে, এখন ওই জীবিত আছে, বিকিটিকা করে। পরে আমি একটা ওই যে আপনারা ইয়েতে গেলে দেখবেন ওই যে গরিবুল্লাহ শাহ এখানে যে এসি বাসটা ছাড়ে চিটংয়ের, ও পাশেই একটা দোকান, পানের দোকান, ছোট একটা পান সিগারেটের একটা বক্স দিয়ে একটা দোকানের মতো বসে দিয়ে আসছি আমি। ইচ্ছে থাকলে মানুষের যে কোথাও ঠেকে না, তার একটা প্রমাণ আমি আপনাকে এখনই দিচ্ছি। আমি অনলাইনে দেখলাম যে কারা কারা অক্সিজেন সিলিন্ডার বিক্রি করে, কোন কোন কোম্পানি অনলাইনে আছে। এসেন্স ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এরকম একটা কোম্পানির কাছ থেকে আমি জাস্ট, আমার উদ্দেশ্য হলো আমি 2-4টা সিলিন্ডার কিনবো, 2-4টা সিলিন্ডার কিনে মানুষকে সরবরাহ করবো, যারা খুব জরুরি এদেরকে দিব। আমি ওনাকে ফোন করলাম, আমি ওনাকে বললাম, ভাইয়া আমাদের এই ব্যাপার, আমাদের নোয়াখালীর মানুষ অক্সিজেন নিয়ে তো একটু কষ্ট করতেছে, আপনি যদি একটু আমাদের কাছে দামটা কম রাখতেন তাহলে হয়তো সুবিধা হতো। উনি আমাকে বলতেছে, আপনি কি শিপন ভাই? ধরেই একদম প্রথমে স্টার্টিংটা এরকম, আপনি কি শিপন ভাই? সরি। বলছে, আপনি কি ওই যে সামাজিক মাধ্যমে দেখি আপনাকে মাঝে মাঝে কাজ টাজ করেন, পুলিশটা নাম্বারটা তো আমি একবার পাইছিলাম ইয়েতে, রক্ত দেওয়ার এখান থেকে, তখন আমি সেভ করে রাখছিলাম আপনার নাম্বারটা। তো আমি বললাম হ্যাঁ। তো বলছে, শিপন ভাই আপনার কয়টা অক্সিজেন লাগবে? দেখেন, সে বলতেছে আপনার কয়টা সিলিন্ডার লাগবে আমাকে বলেন, আমি রেগুলেটর সহ আপনাকে সিলিন্ডার দিচ্ছি, আপনি পারবেন মানুষকে দিতে। আমি এটাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি, আপনার পুলিশ চাকরি করেন সেই জন্য না, আল্লাহ খুশি হবে, মানুষ উপকৃত হবে, এবং আপনি শিবন ভাই সেখানে আছেন। অসাম, ভেরি গুড। এসেন্স ইন্ডাস্ট্রিয়াল গ্যাস অলরেডি আমার নোয়াখালী পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংকে এখন 30টা সিলিন্ডার আছে ভাইয়া। উনি 30টা সিলিন্ডার পাঠিয়েছে এবং 20টা রেগুলেটর পাঠিয়েছে। বাহ, এর জন্য আমার 2টা টাকাও পে করতে হয়নি। ভেরি গুড, এক্সেলেন্ট। আমি সবসময় যে কথাটা বলি, যে কোনো কাজ করার জন্য আপনার ইচ্ছাটা আগে, টাকা না ভাইয়া। মানবিক কাজ করার জন্য আপনার টাকা লাগে না, শুধু ইচ্ছাটা খুব জরুরি। আপনি হয়তো মনে করতে পারেন আপনি যে
এই যে খাওয়ান, এই যে বিয়ে দেন, এই যে এ করেন সে করেন, আপনি এত পুলিশে এত টাকা কোথায় পান? আমি তো একবারই বলেছি, ওরা খুব অল্পতে তৃপ্ত। আর আপনার যদি মানসিকতা থাকে আপনি মানুষের জন্য কাজ করবেন, আপনি ঠেকবেন না। কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে। আমি কোথাও ঠেকি নাই ভাইয়া। আপনি এখনকার বাজারে অক্সিজেন সিলিন্ডার যেখানে পাওয়া যাচ্ছে না, সেখানে সে এই ভদ্রলোক 30টা সিলিন্ডার আমার কাছে পাঠিয়েছে এবং সে আমাকে বলতেছে ভাইয়া আরও যদি লাগে আমি পাঠাবো। আপনার ছবিগুলো দেখেছি আমি ফেসবুকে, এগুলো ছবি দিয়েছেন আপনি। আরও লাগলে সে পাঠাবে, ব্যাপারটা বুঝেন। এবং এই জন্য আমাদের কোনো পেমেন্ট করতে হয় না তাকে। অসম। এবং আমি বলেছি যে ভাই আমরা নোয়াখালী পুলিশ কোভিড অ্যাকশন ব্যাংক করেছি, আপনি আমাদেরকে হেল্প করেন। বলছে হেল্প কি? আমি তো বললাম আপনাকে যা লাগে সব আমি দিব। আমি যে র্যাঙ্কে চাকরি করি, এই র্যাঙ্কে কিন্তু সরকারের অনেক লোকই চাকরি করে। এখন আমরা রাস্তায় থাকি বলে আমাদের ফোকাসটা বেশি, আমাদের মানুষ দেখে। আমি যদি কোনো অন্যায় করি ভাইয়া, এটা কিন্তু মানুষের চোখে পড়ে বেশি, কারণ আমার ইউনিফর্ম আছে। আমার এই ইউনিফর্মের প্রতি মানুষের একটা নজর থাকে সবসময়। এই নজরের কারণে আমরা কোনো অন্যায় করলে মানুষের চোখে পড়ে বেশি। ঠিক আছে। আবার সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে আগে যেটা হতো না, এখন কিন্তু হয়। এখন সাংবাদিকরা, সোশ্যাল, তারপর সমাজ, যারা মোটামুটি আমাদের দেশের বুদ্ধিজীবীরা, তারা যখন এগিয়ে আসছে যে পুলিশ ভালো কাজ করতেছে। এখন পুলিশে করোনাতে কবর দিচ্ছে, পুলিশ করোনাতে অক্সিজেন সরবরাহ করতেছে, পুলিশ লাশ দাফন করতেছে। পুলিশ কোথায় নাই? বাপ মা সন্তানরা ফেলে যাচ্ছে, পুলিশ গিয়ে তাকে তুলে নিচ্ছে। তার মানে আমরা যে সবসময় ভালো ছিলাম, আমরা এটা প্রমাণ করতে পারি নাই। আমরা যখনই সুযোগ এসছে দেশ সেবা করার বা দেশের মানুষকে কিছু দেওয়ার, আমরা পুলিশরা কিন্তু ইনফ্যাক্ট এখানে গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে। ভাই বলছেন বলেই আমি বলছি, সেটা হচ্ছে সেই প্রাগৈতিহাসিক আমল থেকে বাংলা সিনেমা থেকে শুরু করে এবং বিভিন্ন মাধ্যমে পুলিশকে যেভাবে চিত্রায়ন করা হয়েছে, মানে মোটা দাগে যদি বলি, আমি বলছি না ম্যাক্সিমাম, আমি যদি পার্সেন্টেজের জায়গা থেকে কথা বলছি, 90%ই হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। 90 পুলিশ মানেই ঘুষ, পুলিশ মানেই দুর্নীতি, পুলিশ মানে এটা। আপনারা পাশাপাশি যারা ভালো কাজ করছে তাদেরকে যদি ফোকাস করতেন, বা আমরা যদি করতে পারি এখন থেকে যদি বলি, তাহলে হবে কি, এই ভালো কাজের অ্যাপ্রিসিয়েশনের কারণে যেই ডিপার্টমেন্টই করুক না কেন, তাদের মধ্যে এই কাজগুলো করার আগ্রহটা অনেক বেশি বাড়বে, অনেকেই ইন্সপায়ার হবেন। এটা শুধু পুলিশে না, আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমি দেখেছি র্যাবের মধ্যেও কিছু কিছু ভাই আছেন যারা কিন্তু খুব দুর্দান্ত কাজ করছেন। আমি নামটা মেনশন করতে পারছি না, বিশেষ করে একজন তো আমি বলতে পারি যে হি ইজ আ সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। আমি দেখলাম কিছুদিন আগে এক ভদ্রমহিলাকে তিনি কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তো এগুলো আমাদেরকে অনেক বেশি উৎসাহী করে, কারণ আমরা চাই যে পুলিশ হোক মানুষের সবচাইতে বিপদের প্রথম বন্ধু। মানুষ তো আল্লাহ নাম নিবে, তারপরে মানুষ হেল্পের জন্য যাবে হচ্ছে পুলিশের কাছে, যে ভাই আমি এরকম একটা বিপদে পড়ছি, আপনারা আমাকে এই সাহায্যটা করেন। অ্যান্ড বিলিভ মি, আসলেই অনেক অনেক ভালো লোক আছে। আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে গেলাম, দেখেন আসলে যে কাজ করতে চায় আল্লাহ বুধে তাকে সেখানেই পাঠিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? যখন রোহিঙ্গারা বাংলাদেশে প্রথম আসা শুরু হইল, আমার ডিউটি পড়লো রোহিঙ্গা ক্যাম্পে, রোহিঙ্গাদের ওখানে। ভাই আমি খুব খুশি হইলাম, বুঝছেন। এই নোয়াখালী থেকে আমাকে রোহিঙ্গার ওখানে পাঠানো হইলো। তো বললো যে আপনারা যে যাবে সে 15 দিন করে কাজ করবে। তো আমি ভাইয়া খুব খুশি হয়ে গেলাম যে আমি ওখানে গিয়ে কাজ করতে পারবো। আপনি বিশ্বাস করবেন, ওখানে পায়ে হেঁটে আসা মানুষ, তারপরে রোহিঙ্গা ক্যাম্পে আমি ওখানে গিয়ে আমার কিছু ডাক্তার বন্ধুবান্ধব আছে, আমি এটা চিকিৎসা ক্যাম্পের মতো করছি। ভাই দেখতাম যে পায়ের মধ্যে ঠোসা ফুটে এত বড় বড় হয়ে গেছে, ঠোসা ফেটে রক্ত বেরোচ্ছে হাঁটতে। ওই যে ইনহেলার, বুঝছেন। আমি মানে খুব একটা বেশি দাম না, 16টা ইনহেলার দিতে হয় মাসে। এই 16 জন লোক কোত্থেকে যেন এসে চলে আসছে আমার কাছে। কোত্থেকে আসছে ভাই আমি জানি না। এটা আপনি এখনও দেন রেগুলার? হ্যাঁ, রেগুলার দিয়ে একটা ফার্মেসিতে বলা আছে, নবীন ফার্মেসি, ওরা দেয়, মাস শেষে আমি টাকাটা দিই। একদিন রাস্তার পাশে আমি বাসায় চলে যাচ্ছি ডিউটি শেষ করে, একজন লোক দিয়ে যে ভাই গড়াগড়ি করতেছে রাস্তায়। আচ্ছা, মানে গড়াগড়ি করতেছে, শত শত মানুষ সেখানে তামসা দেখতেছে। কেউ গিয়ে বলতেছে না যে কি হয়েছে তোমার, বুঝছেন। আমি দৌড়ে গেলাম, কি দেবে এত লোক কেন? মা এই মির্গি বেড়াম হয়েছে। কেউ জুতা নাকে ধরতেছে, কেউ ধরতেছে, সেই ধরতেছে। আসলে ঘটনাটা তা না, ঘটনা হয়ে গেছে তার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে। কথা বুঝতে পারছেন? আমি হাতে উঠে দেখলাম তার পকেটের মধ্যে একটা খালি ইনহেলার আছে। আমি ওই দৌড়ে ফার্মেসিতে গেলাম, ফার্মেসি থেকে ইনহেলারটা নিয়ে আসলাম, এনে ওকে 2-3 বার পাম্প করলাম। পাম্প করার পরে দেখি যে তার গড়াগড়ির সংখ্যাটা আস্তে আস্তে কমে আসতেছে।
ওই মধ্যে চাপে ধরে কিন্তু পাম্পটা করছি। হুম। পরে কাঁধে করে ফার্মেসিতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কি একটা ইঞ্জেকশন যেন দিল, দেওয়ার পর দেখুন আল্লাহর রহমতে লোকটা সুস্থ হয়ে গেছে। এগিয়ে বোধহয় আরও কয়েকজন লোককে বলছে, এ হইতে দেখছি এখন 16 জন হয়ে গেছে। এই 16 জনকে আপনি রেগুলার ইনহেলার দেন? হ্যাঁ। তো এই জন্যই বললাম ভাই আপনাকে, আপনি যেই কাজটা করতে চাইবেন, আপনি যেই পেশাতেই থাকেন, মানব সেবার ঊর্ধ্বে কিছু নাই, কোনো সেবা নেই, মানব ধর্মের উপর কোনো ধর্ম নেই। আমি সবসময় মনে করি আমি যখন যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমি আমার কাজটা করে যাব। এটা ব্র্যান্ডিং হলো কি হলো না, কে আমাকে বাহবা দিল কে দিল না, আমার বাহিনী আমাকে কি দিল কিংবা পাবলিক আমাকে কি দিল, এটা আমার কখনোই ধর্তব্য ছিল না। আমি বললাম তো আমি সেই 2001 সাল থেকে শুরু করেছি। অসাধারণ, অসাধারণ। মার শিক্ষাটা সবার আগে। আমার মা অন্তত এই শিক্ষাটুকু আমাদেরকে দিয়েছে, বাবা আগে মানুষ হও। বড়ুচণ্ডী দাসের কথা, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই। মানুষ, একটা কথা তো আছে যে সৃষ্টিকর্তাও বলেছেন যে ওই যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে আমি অভুক্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার দাওনি, আমার পোশাক ছিল না, তুমি তো আমাকে পোশাক দাওনি, আমি তো কি বলা যেতে পারে, আমার তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে সেবা করোনি। তো ডায়লগগুলো এরকম ছিল যে তুমি তো ঈশ্বর, তোমার তো আসলে এসবের প্রয়োজন হয় না, তোমার পাশের বাড়িতে একজন এরকম ছিল। যদিও একদম রিলিজিয়াসলি এই বিষয়গুলো বলাটা খুব বেশি প্রাসঙ্গিক না, কারণ আমাদের রিলিজনের জায়গা থেকে এই ধরনের জিনিসগুলো নাই আমার জানা মতে, আমার কখনো চোখে পড়েনি। কিন্তু এই ছোট ছোট গল্পগুলো, সেগুলো বানোয়াট হলেও, স্টোরি হলেও, এগুলো কিন্তু আমাদেরকে অনেক বড় মোরালিটি শেখায়। এবং সেই জায়গাটাতে আমি মনে করি যে এর চাইতে সুখের জিনিস আর কোনো কিছুই হতে পারে না, যখন একজন বিপদগ্রস্ত মানুষকে আপনার সামর্থ্য দিয়ে আপনি তার পাশে দাঁড়াবেন, এবং তখন আল্লাহ অনেক খুশি হন। আমি মনে করি সমাজে অনেক রোল মডেল আছেন। আপনি যদি বইটা খোলেন ছোটোবেলা থেকেই আমাদেরকে শেখানো হচ্ছে তোমাকে বড় হয়ে মহাত্মা গান্ধীর মতো হতে হবে, তোমাকে বড় হয়ে অমুক পার্সনের মতো হতে হবে, নিউটনের মতো হতে হবে, তোমাকে বড় হয়ে বড় বড় বিজ্ঞানীর মতো, উদাহরণ দিয়ে বলা হচ্ছে তার মতো হতে হবে, স্টিফেন হকিংয়ের মতো হতে হবে, বিল গেটসের মতো হতে হবে, বড় বড় অনেক মানুষের উদাহরণ দেওয়া হয় যারা পৃথিবীতে ওয়ান পিস। কিন্তু আমি মনে করি বাচ্চাদেরকে শেখানো উচিত, বা আমাদের সবার শেখা উচিত যে আমার পাশের বাড়ির মানুষটা যে আমার মতো সংকীর্ণ অবস্থায় থেকে একটা অসাধারণ মানুষ হয়েছেন। তাহলে হয় কি, জীবনটা অনেক সহজ হয়ে যায়। এবং আমি শত চেষ্টা করেও আমার জীবনে নিউটন হতে পারবো না, আমি শত চেষ্টা করেও হয়তো আরও 10 বার জন্ম নিয়ে হলেও আমি স্টিফেন হকিং হতে পারবো না, বিল গেটস হতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করলেই কামরুল ভাই হতে পারি। আমি চেষ্টা করলেই আমার ব্র্যান্ডিং বাংলাদেশে আরও যে কটা এপিসোড গিয়েছে সেই মানুষগুলো হতে পারি। আপনি চিন্তা করে দেখেন, কোনো একটা কমিউনিটিতে 1000 জন মানুষ আছে, এবং 1000 জন মানুষের মধ্যেই প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে মানবিক গুণ সম্পন্ন মানুষ। তাহলে ওই কমিউনিটিটা কতটা সুন্দর হতে পারে, ওই কমিউনিটির মানুষটা কতটা হ্যাপি হতে পারে। সো আমি এই ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানটার মূল মোটোটাই হচ্ছে যে এমন কিছু মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করা, যেই মানুষটা আপনি চাইলে হতে পারেন। এতে করে পুরো কমিউনিটিটা সুন্দর হয়ে যাবে, পুরো দেশটা সুন্দর হয়ে যাবে। সো আমাদের সামনে যদি উদাহরণ হিসেবে কাউকে দাঁড় করাতে হয়, তাহলে এই কামরুল ভাইদের মতো মানুষদেরকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে, যারা প্রতিনিয়ত নিজের জন্য, নিজের আত্মতৃপ্তির জন্য দেশটাকে নিয়ে যে ভাবছেন এবং সমাজটাকে সুন্দর করার কথা ভাবছেন। কামরুল ভাই, অনেক ধন্যবাদ। প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা এই সমাজটাকে সুন্দর করি। এই আপনার পাশের মানুষটা অসুন্দর থাকলে আপনাকে দেখতে খুব একটা সুন্দর লাগবে না। আপনার পাশের ঘরে পাশে যদি ছনের ঘর থাকে, আপনারা যদি মানে স্বর্ণ দিয়ে মোড়ানো ডুপ্লেক্স বিল্ডিং হয়, দূর থেকে ছবি তুললে দেখবেন ওই ছনের ঘরটা চোখে পড়বে আগে। রবীন্দ্রনাথের কথাই শেষ করি, যারে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকে টানছে। একা একা সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি পেছনে যে মানুষগুলোকে রেখে সামনের দিকে যাচ্ছেন, ওই পেছনের মানুষগুলো কোনো না কোনোভাবে আপনাকে টেনে ধরবে, এবং ওই মানুষগুলো আপনার অংশ। অনেক ধন্যবাদ কামরুল ভাই, শেষ করছি আজকে। ধন্যবাদ আপনাকেও ভাই, ধন্যবাদ সবাইকে যারা শুনছেন। বাংলাদেশ পুলিশ আপনাদের সেবায় আছে। বাংলাদেশ পুলিশ মানুষের জন্য, বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জন্য, বাংলাদেশ পুলিশ আপনাদের জন্য। পুলিশকে ভালোবাসুন, পুলিশ আপনাদেরকে ভালোবাসবে।